স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি খালেদ মহিউদ্দিন। রাজনৈতিক দ্বন্দ্বযুদ্ধে অনিশ্চয়তার দেশ, সম্ভবত এ থেকে উত্তরণ চায় সব জনতাই। তাই আজকের বাংলাদেশের শিরোনাম উত্তরণের দাওয়াই। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন সমাজতান্ত্রিক ডক্টর সলিমুল্লাহ খান এবং ডেইলি নিউ এজের সম্পাদক জনাব নুরুল কবির। স্বাগত আপনাদের। কবির ভাই, আপনার কাছেই প্রথমে আসি যে আপনি নিশ্চয়ই জানেন বিক্ষোভ ও সংঘাতের কারণে বাংলাদেশে আসছে জাতীয় নির্বাচন পণ্ড হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন। তো নির্বাচন তো সামনে, আপনার কাছে কি মনে হয় যদি এই এই বিক্ষোভ ও সংঘাত থেকে আমাদের উত্তরণের কোনো উপায় আছে কিনা? প্রথম কথা হচ্ছে যে আপনি যে নাম দিয়েছেন দাওয়াই, যে আমরা আলাপ করছিলাম, যেটা এটা কোনো দাওয়াখানার মধ্যে আমরা নাই। আমি তো নাই, আমি জানি, আমি যদ্দূর জানি খান সাহেবও নাই। আমরা দেশের নাগরিক, অনুমান করি যে আমাদের কিছু রাজনৈতিক সচেতনতা অর্জন করেছে এবং দেশের প্রতি এক ধরনের ভালোবাসা আছে, নিজেদের প্রতি ভালোবাসা আছে প্রচণ্ড। নিজেদের প্রতি ভালোবাসা থাকার অর্থ হচ্ছে আমরা এমন একটা সমাজের মধ্যে বেড়ে উঠতে চাই যেখানে স্বাধীনভাবে চিন্তা করা যায়, যেখানে সৃষ্টিশীল চিন্তার বিকাশ ঘটে এবং দেশের বিপুল অধিকাংশ মানুষ যাদের অস্বাস্থ্য, অখাদ্য খেয়ে অস্বাস্থ্য নিয়ে জীবনযাপন করতে হয় না, একটা সুস্থ সমাজ চাই। রাজনৈতিক ব্যবস্থা হিসেবে একটা গণতান্ত্রিক সংস্কৃতি চাই, যেখানে ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আপন আপন গুণের কারণে আপন আপন কর্মসূচির মধ্যে যে কোন কর্মসূচিটা সবচেয়ে বেশি মানুষকে সহায়তা করবে, তার যে মানবিক উত্থানের ক্ষেত্রে এক ইতিবাচক ভূমিকা রাখবে, সেইটার প্রতিযোগিতার মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে। এগুলো আমাদের সাধারণ আকাঙ্ক্ষা। আরও আকাঙ্ক্ষা, আবার যদি এই ব্যবস্থা থাকে, একটা পার্লামেন্ট যদি থাকে, সেখানে পার্লামেন্টের মধ্যে যখন যেই বিষয়ে আলাপ হওয়ার কথা, বিতর্ক হওয়ার কথা, সেই বিষয়েই বিতর্ক হবে। জাতীয় বাজেট নিয়ে যদি আলোচনা হয়, বিতর্ক হয়, সেইখানে বাজেটের কি কি ভালো মন্দ দিক আছে সেগুলো নিয়ে আলোচনা হবে। এটা তো অত্যন্ত সাধারণ একটা আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নানান ডিগ্রিতে এক একজনের এক এক রকমের দোষ থাকতে পারে, বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত পায় নাই। বাংলাদেশের রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে ওঠে নাই, বাংলাদেশের সমাজ অগণতান্ত্রিক। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি প্রতিদিন গণতন্ত্রের কথা করে চিৎকার করে গলা ফাটায়, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক কোনো নির্বাচনের ব্যবস্থা নাই। অর্থাৎ আপন আপন দলের আপন আপন কর্মীরা সরকার সংগঠনের বিভিন্ন পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হবে, সেখানেও তাদের আপত্তি আছে। এই কথাটা আমি প্রায়ই বলি। আওয়ামী লীগের দলের নির্বাচনের মধ্যে তো বিএনপির লোকেরা এসে প্রতিদ্বন্দ্বিতা করবে না, জেলা লেভেলে কি হবে? বা বিএনপির দলের নির্বাচনের মধ্যে আওয়ামী লীগের কোনো লোক প্রতিদ্বন্দ্বিতা করে আসবে না। অর্থাৎ ওই দলেরই, ওই নেতা নেত্রীদেরই কোনো না কোনো শিষ্য অথবা অনুসারী অথবা ওই দলের অনুসারী, তারা প্রতিদ্বন্দ্বিতা করে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান করে উঠবে, সেইটাও এখানে অনুপস্থিত। ফলে এইরকম একটা বাস্তবতার মধ্যে একটা ভয়াবহ গণতন্ত্রের একটা সংজ্ঞাটাকে খুব রিডিউস করা হয়েছে এবং সেই ক্ষেত্রে এদের সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এখানকার মেইন স্ট্রিম বুদ্ধিজীবীরা, যারা এমন একটা ধারণায় গণতন্ত্রকে অধঃপতিত করেছে যে 5 বছর পর একটা নির্বাচন হলেই একটা গণতন্ত্র হয়ে যায়। অথচ গণতন্ত্রকে একটা জীবন ব্যবস্থা হিসেবে দেখা হওয়ার এবং তার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক নানান যে অভিব্যক্তিগুলো জীবনের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে থাকবার কথা, এগুলো ছাড়া যে একটা, আমি এটাকে, যেটা খান সাহেব পছন্দ করে না শব্দটা, আমি এটাকে বলি যে একটা নির্বাচনের যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমরা বসবাস করি, এইটা হচ্ছে রোগ। এটা যদি রোগ হয় তাহলে রোগ নির্ণয় করা, আপনার ভাষায় দাওয়াই দেওয়া, এটা খুব সোজা। সোজা হচ্ছে আমরা সমাজের গণতন্ত্র চাই, রাজনীতির গণতন্ত্র চাই, রাষ্ট্রের গণতন্ত্র চাই। এইগুলি না হলে অধিকাংশ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, তার খাদ্য, বাসস্থানের সমস্যার সমাধান হবে না। এগুলির জন্যই বাংলাদেশ স্বাধীন হচ্ছিল। আমি তার জন্য সংগ্রাম করাটা সবচেয়ে আমি একটু একটা জিনিস, আপনি মেইন স্ট্রিম বুদ্ধিজীবীদের কথা বলছিলেন যারা গণতন্ত্রকে একটা ঠিক বনসাই গণতন্ত্রের মধ্যে করে ফেলছে, আপনি কি তার মধ্যে একজন? নাম, আমরা তো আপনাকে মেইন স্ট্রিম বুদ্ধিজীবী বলেই জানি। আপনি একজন একটা খুব বহুল প্রচারিত এবং উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ দৈনিকের সম্পাদক এবং আপনি ব্যক্তি হিসেবে অনেক উল্লেখযোগ্য। বাংলাদেশে বুদ্ধিজীবী তার যে সংজ্ঞা, এটা নিয়েও অনেক ধরনের আন্তর্জাতিক বিতর্ক আছে। ধরেন এডওয়ার্ড সাইদ এক বুদ্ধিজীবীর একটা সংজ্ঞা তৈরি করেছেন পশ্চিমের বা এশিয়ান বলতে গেলে আমেরিকা ভিত্তিক, কিংবা ধরুন গ্রামসি, 2 ধরনের বুদ্ধিজীবী তার কথা বলছেন। বাংলাদেশে কেউ বুদ্ধিজীবী নিজেকে দাবি যদি কেউ করে, এমনকি আপনার সঙ্গে যদি কেউ একমত হয়,
তারও কিন্তু বিপদ আছে সমাজে। লক্ষ্য করুন, এক একটা সমাজের মধ্যে এক এক ধরনের সংস্কৃতি থাকে। আমি সাধারণ সাংবাদিক, সচেতন একজন রাজনীতি সচেতন নাগরিক, আমি আমার আকাঙ্ক্ষার কথা বলি। বুদ্ধিজীবীদের অধিকাংশই দেখবেন তারা সরকারকে এই যে দাওয়াই দেয়, এই করতে হবে, ওই করতে হবে, এটা একটা কথা, সাংবাদিকতায় একটা কথা আছে। বরং আয়াব স্টোন বলে এক ভদ্রলোক ছিলেন, মার্কিনী সাংবাদিক, ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে যে শান্তির সংগ্রাম করেছিল, যারা অর্গানাইজ করেছিল, যারা তাদের মধ্যে একজন, উনি বলতেন যে আই টক অ্যাবাউট দি গভর্নমেন্ট, আই ডো নট টক টু দি গভর্নমেন্ট। অর্থাৎ সাংবাদিককে ক্ষমতার যে সম্পর্ক সমাজের মধ্যে থাকে, সেটা যদি অধিকাংশ জনগণের বিরুদ্ধবাদী হয়, তার পক্ষে ক্রিটিক্যাল থাকতে হয়, তাকে প্রো পিপুল করবার জন্য তাকে ক্রিটিক্যাল থাকতে হয়। সেটা কিন্তু তার এনগেজমেন্টটা হচ্ছে জনগণের সঙ্গে। কারণ সংগ্রাম ছাড়া এবং একেবারে জৈবিক রাজনৈতিক সংগ্রাম ছাড়া এই ধরনের স্টেটাস কোগুলি ভাঙে না। ফলে সরকারকে উপদেশ দেওয়ার জন্য যে উপদেষ্টা বুদ্ধিজীবী আছেন, এবং একই শ্রেণীর যখন একাধিক রাজনৈতিক পার্টি থাকে, যেমন বাংলাদেশ সমাজে আওয়ামী লীগ এবং বিএনপি, কিছু কিছু সাংস্কৃতিক এবং স্বভাব এবং অভ্যাসগত পার্থক্য ছাড়া তাদের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কর্মসূচি একই রকম। তাদের পক্ষে কতগুলো আমরা নাম মুখস্থ বলতে পারবো, আপনিও পারবেন, আমিও পারবো। তারা এটাকে আবার ইংরেজিতে বলে যে সার্ভিস ইন্টালেকচুয়াল। আমি তাদের কথা বলছি, যারা ক্রিটিক করছেন না। হ্যাঁ, তারা দে আর টকিং টু দি গভর্নমেন্ট অর টু দি পার্টিস, রুলিং পার্টিস, নট অ্যাবাউট দেম। আমাদের কাজ হচ্ছে মানুষের সঙ্গে এনগেজ করা, মানুষের কে সচেতন করার, আমাদের যেটুকু ভাবনা আছে সেগুলো শেয়ার করা। ডক্টর সলিমুল্লাহ খান, আপনার কাছে আসি হচ্ছে যে কবির ভাই যে জায়গা থেকে বলছিলেন যে আমরা গণতান্ত্রিক হয়ে যে উঠি নাই, না দলে না রাষ্ট্রে, সেই প্রসঙ্গে আপনার। না, যেখান থেকে কবির শেষ করেছেন যে বুদ্ধিজীবীদের প্রসঙ্গ, সেখান থেকে শুরু করি। আমাদের শিক্ষক ছিলেন আহমদ সফা, তার একটা কথা জগৎ বিখ্যাত হয়েছে, সেটা উনি 72 সনে বলেছিলেন। আমার মনে হয় 42 বছরের অবস্থা পরিবর্তন হয়নি। উনি বলছেন বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না। আর 1972 সনে বলছেন এখন যা বলছেন শুনলে দেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। আমি আমূল পরিবর্তনের কথা বাদ দিলাম, শুধু যেটাকে আপনি বলছেন রাজনৈতিক সংস্কৃতিতে গণতান্ত্রিক মনোভাব এবং গণতান্ত্রিক আচরণ প্রতিষ্ঠা করার যে প্রাথমিক দায়িত্ব, সেটার ক্ষেত্রে বুদ্ধিজীবীদের একটা ভূমিকা ছিল। আমি বলি, বুদ্ধিজীবীরা যদি একটা অবস্থান বজায় রাখতে পারতেন যে আমরা যে যে দলকে সমর্থন করি তার নেতা নেত্রীর কথাকে আমরা একবারে মুখস্থ হুবহু টিক মার্ক না দিয়ে যদি খানিকটা পর্যালোচনাও করতাম, তাহলে দেশের মানুষ জানতে পারত। এখন সমস্যা হয়েছে, আমরা দেশের দায়িত্বভার এমন কয়েকটা দলকে দিয়ে দিচ্ছি যারা মূলত একই শ্রেণীর লোক। এখন সম্প্রতি ধরেন যে আইন সংসদে পাশ হচ্ছে, অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট বা সন্ত্রাস বিরোধী আইন হচ্ছে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি সম্পাদিত হচ্ছে, টিফা সাইন হতে যাচ্ছে, তৈরি হয়েছে, আমাদের মন্ত্রী পরিষদ যেটা অনুমোদন করেছেন, সেই দুইটার মধ্যে এমন কি বক্তব্য আছে মনে করেন যেখানে দুই প্রধান দল দ্বিমত করবে, উভয় তো একমত, তাহলে দুই দলটা এক দলই আসলে। তাহলে আমাদের দল কোথায়? এখন আমাদের এমন দুর্ভাগ্যজনক পরিস্থিতি হয়েছে, আমরা কিছুই বলতে পারি না। সবাই মনে করে কি নুরুল কবির বোধহয় একটু বিএনপি ঘেঁষা, সলিমুল্লাহ বোধহয় আওয়ামী লীগ ঘেঁষা, এইভাবে কথা বলে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের কণ্ঠস্বরটা পর্যন্ত চুরি করা হচ্ছে, আমাদের কণ্ঠস্বরটাকে পর্যন্ত লেবেল দেওয়া হচ্ছে। কিন্তু তাহলে জনগণের পক্ষে কথা বলার যদি কোনো আজ দল থাকতো, তাহলে আমরা সেই দল করতাম। যেহেতু জনগণের পক্ষে সেরকম সারা দেশব্যাপী গ্রহণযোগ্য দল নাই, সুতরাং আমাদেরকে মাঝে মাঝে, এটা হচ্ছে যাকে বলা হয় ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, আমরা সেই টাইপের সর্দার হতে চলেছি। এবং আপনিও খানিকটা মনে হচ্ছে পরিহাস রসিকতার সুযোগ নিয়েছেন যে যেন উত্তরণের দাওয়াই দেওয়ার দায়িত্ব আমাদের। না, আমরা দাওয়াই দেব না। আমরা যদি আপনি সঠিক রোগ নির্ণয় করতে পারেন, রোগ নির্ণয় যখন হয় তখন অর্ধেক উপশম হয়ে যায়। ইংরেজি থেকে একটা বাংলা তর্জমা করে বললাম। কাজে আমাদের উচিত হচ্ছে এখন রোগটা করা। রোগটা কোথায়? রোগটা হচ্ছে 1972 সনে আমরা দেশ যখন শুরু করেছিলাম, তখন সত্য হোক মিথ্যা হোক মানুষের মনে কিছু আশা জেগেছিল। সেগুলোর মধ্যে একটা ন্যূনতম আশা ছিল যে মানুষ নিজের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। কিন্তু আমরা তো বারবার দেখেছি অভ্যুত্থান, সামরিক শাসন, তারপরে এখন যেটাকে নির্বাচন বলছেন, তো সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সংসদ সম্পর্কে যে মন্তব্য করছেন, আজকে খবর দেখলাম বর্তমান যে মহাজোট সরকার ক্ষমতায় আছেন তাদেরই এক দলেরই এক নেতা, ধরেন জাসদের এক নেতা বলছেন যে বর্তমান জোট সরকারের 270 মতো সংসদ সদস্য আছেন, তাদের মধ্যে 150 জনকে নমিনেশন দেওয়া যাবে না, তারা এত দুর্নীতি করেছেন। তাদের ভিতরের অন্তর পর্যালোচনা এটা হয়েছে সাম্প্রতিক নির্বাচনের পরে। এই পর্যালোচনাটা তাদের 4 বছর আগে করলে আরো ভালো হতো।
4 বছর আগে তার দুর্নীতি বুঝতে পারে নাই, 4 বছর ধরে দুর্নীতি করছে না, সেই জন্য এটা তারা যে তখন যে বুঝতে পারে নাই, এটা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের, যাকে বলা হয় দূরদর্শিতা, তার অভাব। আপনি একজনকে নমিনেশন দেন এবং তার চরিত্র সম্পর্কে আপনি খবর রাখেন না, আপনার তো মন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নাই। এই কথা বললেই তো খুব বেশি বেশি বলা হবে। কেউ কেউ আবার ক্ষমতায় গেলে পাল্টে যান। আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিচারকদের, হাইকোর্টের বিচারকদের দুর্নীতি করতে দেখেছি উপদেষ্টা পদে আচ্ছা, যাওয়ার আরেকটা পরে। কথা বলি, বর্তমান প্রধানমন্ত্রী বারবার বলছেন যে সামনের নির্বাচন জি অনির্বাচিত সরকারের অধীনে হবে না। আমি তাকে সবিনয়ে জিজ্ঞেস করতে পারি, আপনার নির্বাচিত সরকার আর সেই যে অনির্বাচিত সরকার, যেটাকে ইঙ্গিত করে আপনি বলছেন, যেটা 2 বছর ছিল ক্ষমতায়, তার মধ্যে পার্থক্যটা কি খুব বেশি মৌলিক? ওরা যে সন্ত্রাস বিরোধী আইন করে প্রস্তাব করেছেন, সেটা তো আপনারা পাশ করতেছেন। এবং দেখা যাচ্ছে কি, এই যে 2009-এ 2012-তে হয়ে আপনি সন্ত্রাস কি সেটার কোনো সংজ্ঞা দিচ্ছেন না। ফলে যে কোনো লোককে আপনার সাথে রাজনৈতিক বিরোধ করলে, এই যে টেলিভিশনে আমরা কথা বলছি, হয়তো আমাদের যাওয়ার সময় বলবো যে আপনারা সন্ত্রাসবাদী কথা বলেছেন, আপনাকে গ্রেপ্তার করা হলো। 2012 সালে আপনি জানেন যে আইন করেছে, যদি এই ধরনের সন্ত্রাসের সাথে কোনো ব্যক্তি জড়িত থাকেন, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। আর এখন নতুন যেটা করছে, সেই নতুনটা কি? মানে এই উত্তরণের দাওয়ায় কি তাদের দাওয়াইটা তো বলেন, তাদের দায় হচ্ছে আপনি ফেসবুকে, স্কাইপিতে বা অন্য কোনো জায়গায় যদি কোনো রকমের কিছু বলেন, ভিডিও ক্লিপ দেন বা আপনি কোনো ছবি দেন বা কথা বলেন, সেটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে নিয়ে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এখন মুড়ি মুটকির মতো মৃত্যুদণ্ড বিতরণ করা, এটা পৃথিবীর গতিপথ নয়। হ্যাঁ, এটা গতিপথ হচ্ছে বর্তমানে পৃথিবীতে যারা অত্যাচার করছে, দাপট চালাচ্ছে, শুধু বাংলাদেশের কথা বলছি না, তারা সর্বত্র কিন্তু এই আইনটার প্রচারণা করছে। তাহলে বাংলাদেশের সামরিক সরকার যারা ছিলেন, আমি সামরিকই বলি, তো নুরুল কবির হয়তো একমত হবেন না, মনুল কবিরকে সামরিক ব্যাক কি যেন একটা শব্দ আছে না, অসামরিক সরকার, সেই সরকার ও 3 উদ্দিনের সরকার যেটা আমরা বলতাম, তার থেকে বর্তমান সরকার খুব বেশি এই দিক থেকে পৃথক নয়। এমনকি যে টিকফা চুক্তি নিয়ে আমরা কথা বলছি এখন, আজকে বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম হচ্ছে সেটা কি, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে কোথায় কোথায় বিনিয়োগ করার সুযোগ দেওয়া হবে এবং তার বিনিময়ে বাংলাদেশ কি কি সুযোগ পাবে, তার যদি একটা আপনি নিরপেক্ষ পর্যালোচনা করেন, এই বিষয়ে নির্বাচিত এবং অনির্বাচিত সরকারের পার্থক্য কি। তারপরে আমি বলছি নির্বাচনের মূল্য আছে। নির্বাচনের মূল্য আছে এই জন্য নয় যে ভোটের দিন আমরা কিছু টাকা পয়সা পাই, আরো কারণে মূল্য আছে, যে অর্থাৎ নুরুল কবির যেটা বললেন, প্রত্যেক দলের মধ্যেই যে নির্বাচন নেই, সেটা দিয়ে তারা তাদের দলের নেতা নির্বাচন করতে পারেন। কিন্তু জাতীয় ক্ষেত্রেও যেন তারা সেটাই করতে চান, যেন এমন একটা, আমি একটু বলেছিলাম, এমন একটা চুক্তি করলে হয় না, মানে চুক্তিটা হচ্ছে আমাদের থেকে 5 জন লোক দেই, আপনাদের থেকে 5 জন লোক দেই, যেহেতু সবাই একই জিনিস, তাহলে লটারি দিয়ে যে কোনো একজনকে প্রধানমন্ত্রী নির্বাচন করলেই তো হয়। মানে বলে কি, মিলেমিশে খাও। তো এই মিলেমিশে খাওয়ার যে তন্ত্র, সেটা তো একটা পার্টি, প্রায় সময় আমাদের বামপন্থী নেতারা বলেন আমরা একটা তৃতীয় বিকল্প তৈরি করতে চাই। বিশেষ করে এটা সুশীল সমাজের কথা, সেটা বামপন্থীরা কেমন জানি তাদের কাছ থেকে কোনো ধার না করেই এমনি আত্মসাৎ করেছে, মেধাসত্ব আত্মসাৎ করার মতো। তারা বলে তৃতীয় শক্তি হিসাবে বিকল্প চাই। আসলে তৃতীয় শক্তির দরকার দ্বিতীয় শক্তি। এই দুই শক্তি এক শক্তি। হ্যাঁ, আমার কাছে এই দাওয়াইটা নাই, কিন্তু আমি রোগটা নির্ণয় করি। আমাদের এক বন্ধু ছিলেন, এখন সে মার্কিন দেশে কি কি কাজ করে আমি জানি না, আবেদিন কাদের, আপনার মনে থাকতে পারে। আবেদিন বলতেন যে কি, আমি হয়তো একটা ডিম পারতে পারি না, কিন্তু কোন ডিমটা বড় কোন ডিমটা ছোট তা তো বলতে পারি। কবির ভাই, আজকে কয়েকদিন ধরে সংসদে আলোচনা হচ্ছে, বিশেষ করে সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর, যে এই নির্বাচনে পরাজয় বা জয়ের কারণটা আসলে কি। কেউ বলছেন যে এই নির্বাচনে জয়ের কারণ হচ্ছে আসলে হেফাজত ইসলামী বা জামাত ইসলামী বা হেফাজত ট্রাম্প কার্ড যেটাকে বলা হচ্ছে সেটা ব্যবহার করা। আবার কেউ বলছেন যে না, আওয়ামী লীগের দুঃশাসন, দুর্নীতি বা বিভিন্ন জায়গায়। আপনি কি মনে করছেন? এর অনেকগুলো কারণ আছে বলে আমার কাছে মনে হয়, সেটা আমি একটু আগে আসছি, কিন্তু এই দুইটার করে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। যেমন ধরুন, এই যে আইন এটার সঙ্গে জড়িত যে সংসদের যে আলোচনা হয় না। জি, সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন করা। জি, লেজিসলেচার এটার নাম, যে ল মেকিং বডি। সন্ত্রাস দমন আইন যেটা নিয়ে এখন বিতর্ক চলছে, সে আইন করার প্রক্রিয়ার মধ্যে ওই দিন যেদিন ওইখানে আলোচনা হলো, সেই দিন আমরা বলতে শুনলাম যে 2টা প্যারা ভুলে ছাপা হয়ে গেছে। তাহলে অনুবাদ ভুল হয়েছে এবং 2টা প্যারা পরে বাদ দেওয়া হয়েছে, এটা ছাড়া হয়েছে, আইন হিসেবে গণ্য করা হবে। তার মানে আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে যেই সমস্ত ওই সংশ্লিষ্ট যে পার্লামেন্টারি কমিটি, সেটার মধ্যে যায় নাই, অনুমান করে নিব আমরা। তো ওইখানে ক্যাবিনেট কমিটি ঠিক মতো দেখে নাই, ওইখানে যে ল মিনিস্ট্রিতে ভেটিং হয়ে আসে সেইটা দেখে নাই, অথবা দেশের অবস্থা, কর্মকর্তাদের অবস্থা
এমপি সাহেবদের অবস্থা এই জায়গায় গিয়ে অতঃপতিত হয়েছে যে ওই 300 লোকের মধ্যে যে যিনি একমাত্র দেখালেন তারই চোখে পড়েছে এটা কি। এক, দুই, এটা সিরিয়াসনেসটা বোঝা যায়। দুই, ওইখানে সন্ত্রাস শব্দটা তো বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা তো সংজ্ঞায়িত করি নাই, করতে পারি নাই। মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস বা টেরর অর্থে যে কথা বলে সেই বিষয়ে তো জাতিসংঘ এখনো পর্যন্ত একমত হয় নাই। এই সন্ত্রাস দমন আইনের মধ্যে ডব্লিউএমডি কথাটা পর্যন্ত আছে, উইপন্স অফ মাস ডিস্ট্রাকশন। বাংলাদেশের সেখানে ডব্লিউএমডি করার বা সেই ব্যাপারে আইন করার বাস্তব কি ভিত্তি আছে আমরা জানি না। এর মধ্য দিয়ে অনুমিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা কর্মকর্তা এখানে কাজ করেন, অথবা তাদের যারা দোসর, অথবা তাদের যারা এইখানকার সহকর্মী, যারা তাদের স্বার্থকে উৎপাদন এবং পুনরুৎপাদন করেন আইন, রাজনীতি, বুদ্ধিজীবিতা, নানান কিছুর মধ্যে, অথবা এটা একটাও যদি না হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যে দাওয়াই সারা পৃথিবীতে গেলানোর চেষ্টা করছে সেটার যারা অন্ধ গ্রাহক তারাই মার্কিন যুক্তরাষ্ট্রে যেভাবে সন্ত্রাস শব্দটাকে ডিফাইন করে বা এই দেশে তারা করবে। আমাদের পাড়ায় যখন, গ্রামের মহল্লায় পাড়ায় যখন মাস্তানি করে, এক দল আরেক দলের সঙ্গে মারামারি করে, সেটা তো বাংলার শব্দ হিসাবে সন্ত্রাস ব্যবহার করা হয়। তাহলে এই সন্ত্রাস আর যে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েল প্যালেস্টাইনে যে সন্ত্রাস করছে সেই সন্ত্রাস কি এক? কিংবা আমাদেরকেও তো একসময় স্বাধীনতা যুদ্ধ করবার সময় আমরা যখন আমাদেরকে মুক্তিযোদ্ধা নামে ডাকতাম, ভালোবাসতাম, যেটা কথা মনে করে এখন আমরা অনুপ্রাণিত বোধ করি, সেইটাকেও তো সন্ত্রাসী তৎপরতাই বলেছে। তাহলে একটা পার্লামেন্টে সন্ত্রাস শব্দটা নিয়ে কি আমরা কোন আলোচনা হতে দেখেছি? দেখি নাই। এই যে ডব্লিউএমডি শব্দটা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে বোঝা যায় যে এইটা ওই মার্কিন যুক্তরাষ্ট্রের কোন স্টেট ডিপার্টমেন্ট অথবা অন্য কোনো জায়গায়, অথবা তার চামচারা এখানে তারা যে আকাঙ্ক্ষা করে সারা পৃথিবীতে, সেই রকম আকাঙ্ক্ষার দলিল হিসেবে একটা ড্রাফটকে পাস করেছে। এবং টিকফা আমরা একটা বিরতি নিব, এই জায়গা থেকে শুরু করব। শুধু আপনাকে একটু বলি যে আইনের 21 ধারা একটা খুব ইন্টারেস্টিং কথা বলছে, কোন সন্ত্রাসী ব্যক্তি, সত্তা বা সংগঠনে ফেসবুক, স্কাইপে, টুইটার বা ইন্টারনেটের মানে বিচার হওয়ার আগেই বলা হচ্ছে যে কোন সন্ত্রাসী ব্যক্তি যদি করে, মানে এটা কেমনে বোঝা যাবে যে কোন সন্ত্রাসী ব্যক্তি যদি ফেসবুক, টুইটার বা স্কাইপে যাওয়ার আগে আমি একটু করে সংক্ষেপে বলি। এই সন্ত্রাস কথাটা মার্কিন যুক্তরাষ্ট্র প্রয়োগ করে সাধারণত যারা স্বাধীনতা সংগ্রামী, যে কোনো দেশে যারা মুক্তি সংগ্রামী, যাদের দেশকে মার্কিন যুক্তরাষ্ট্র দখল করে রেখেছেন, যেমন ধরেন ভিয়েতনামে, অথবা ফরাসিরা দখল করে রেখেছে আলজেরিয়ায়, সেইখানে সন্ত্রাস কথাটা প্রথম ব্যবহৃত হয়েছে। তো এখনো যদি আমরা সেই কথাটাকে হুবহু আমাদের কনটেক্সট যারা ব্যবহার করি, সেটাকে আমরা এন্ডোর্স করছি, এটাই বোঝাবে। এবং সেটা কে করছে? আমারই নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে পার্লামেন্ট, এবং আমরা সেইটাকে আমি কিভাবে একটা জাতীয় পার্লামেন্ট হিসেবে স্বীকৃতি দিব? কিভাবে তার যেই পার্টির হোক না কেন, যেই এলাকার এমপি হন না কেন, তাকে আইন প্রণয়ন করবার ব্যাপারে আমি নাগরিক হিসেবে তার উপর কিভাবে আমি আস্থা রাখবো? এই অসহায়ত্ব এটা কে অ্যাড্রেস করবে? আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে এই জায়গা থেকেই আপনার বাকি বক্তব্য শুনবো, আর নির্বাচনের পরাজয় জয় পরাজয় নিয়ে আপনার বিশ্লেষণ বা আপনাদের বিশ্লেষণ শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকে বাংলাদেশে কবির ভাই আপনাকে থামিয়েছিলাম একটা জায়গায়, নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন কথা বলেছেন। দেখুন, সিটি কর্পোরেশন নির্বাচন শুধু নয়, এই দেশে ক্ষমতার সঙ্গে সম্পর্কিত যত যত বিজয়ী প্রার্থী দেখেন আপনারা, সেটা জাতীয় নির্বাচনে হোক বা স্থানীয় নির্বাচনে হোক, তাদের সাধারণত তাদের আপন গুণের জন্য যেতে না, এর আগে যারা থাকেন তাদের দোষের জন্য যেতে, অধিকাংশ ক্ষেত্রে নেগেটিভ ভোটিং হয়। বিএনপির এই কর্মকর্তারা যারা বিভিন্ন পার্টির নানান 4টা স্তরে ছিলেন, এমন কোনো পুণ্য গত 4 বছরে করেন নাই যেটির কারণে মানুষ তাদেরকে প্রাণ ভরে ভালোবেসে ভোট দিবে। তার ভোট দিয়েছে হচ্ছে যে কারণে ওই যে তাদের যারা প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী যারা, তারা নিজেরা সাধারণত এবং তাদের যারা জাতীয় রাজনীতির যাদেরকে তারা প্রতিনিধিত্ব করেন, গত 4 বছর ধরে তারা মানুষের ব্যাপারে যেসব অত্যাচার, অবিচার, অ্যারোগেন্স অফ পাওয়ার এগুলো দেখিয়েছেন, তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে দিয়েছে। এটার মোটা দাগ এই। দ্বিতীয়ত হচ্ছে, আপনি স্পেসিফিক্যালি যাই, নির্বাচন কমিশন বলেছিল যে বারবার যে স্থানীয় প্রশাসন, স্থানীয় নির্বাচনগুলো স্থানীয় ভিত্তিতে হবে, জাতীয় রাজনীতির সঙ্গে সংস্রব থাকতে পারবেন, এই কথাগুলো তারা বলেছেন। পরবর্তীকালে এই সংস্রব শুধু থাকে নাই, সংশ্লিষ্টতা এমন পর্যায়ে পৌঁছেছে যে পরস্পর থেকে আলাদা করবার কোনো পথ ছিল না। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট ওখানে ছিলেন, সেই ক্যান্ডিডেটদের একটা ডবল একটা বোঝা তাদেরকে বইতে হয়েছে। এক নম্বর হচ্ছে তার আপন আপন জায়গায় নিজের ইনকামবেন্সির যে
বোঝা, তার সঙ্গে যুক্ত হয়েছে বোঝার উপর শাকের আটির মতন, কিংবা ডবল বোঝা হতে পারে, এটা শাকের আটি না। জাতীয় রাজনীতিতে 4 বছর সরকার পরিচালনা করার ক্ষেত্রে আওয়ামী লীগ যে সমস্ত জনবিরোধী কাজ করেছে তার সমস্ত দায় তাদের উপর গিয়ে পড়েছে। এই দুইটা বোঝার ভারে নুব্জ হয়ে তারা নির্বাচনে হেরেছেন। আপনি যে ইয়ের কথা বলছেন যে তারা কেউ এখন বলছে হেফাজত কার্ড, হেফাজত কার্ড খেলবার কিছু নাই বলে আমি মনে করি। কেন নাই? এইখানে সমাজ আওয়ামী লীগ এবং বিএনপির কারোর বেশি কিংবা কারোর কম সুনির্দিষ্ট অবদানের মধ্য দিয়ে বাংলাদেশের সমাজ স্বাধীনতা পূর্ব যখন বাংলাদেশের রাষ্ট্র, বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, 60-এর দশকে এই সমাজ যত সেকুলার ছিল সেইটার সঙ্গে যদি তুলনা করেন, বাংলাদেশের এখনকার সমাজ অনেক বেশি ইসলামাইজড হয়ে গেছে, অনেক বেশি ধর্মের প্রভাব বেড়েছে। এগুলো নানান আন্তর্জাতিক আঞ্চলিক ফ্যাক্টরস যেমন আছে, আওয়ামী লীগ বিএনপিও তাদের রাজনীতিটাকে ওই যে কর্মসূচির প্রতিযোগিতা ভিত্তিক না করতে গিয়ে, আদর্শের প্রতিযোগিতা করতে না গিয়ে সোজা করবার জন্য ধর্মকে সবাই ব্যবহার করেছে। করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে ধর্ম একটা রাজনীতির একটা অঙ্গে পরিণত হয়েছে। আর হেফাজতের উপর আমি এখনো মনে করি তাদের উপর ভীষণ অন্যায় করা হয়েছে, দুইভাবে অন্যায় করা হয়েছে। এক হচ্ছে জামাত ইসলামকে বিরোধিতা করবার জন্য কৌশলগত কারণে আওয়ামী লীগ তাদেরকে প্রথম রাস্তায় নামিয়েছিল। আপনি যদি এপ্রিল মাসের মিটিংটার মধ্যে লক্ষ্য করেন, তারা সারাদিন ধরে জামায়াতকে গালাগাল করেছে এবং ন্যায্যভাবেই করেছে। কিন্তু মে মাসের 5 তারিখের মিটিংটা যদি দেখেন, সেখানে জামায়াত তার বন্ধু ছিল। এই 1 মাসে যেহেতু এটা পাওয়ার প্লে এক ধরনের, সেখানে বিএনপি এবং বিএনপির বুদ্ধিজীবীরা তাদেরকে অধিকার করেছে, দখল করেছে। বিএনপির রাজনীতির সঙ্গে হেফাজতের চিন্তা ভাবনার মূল সম্পর্ক বা যেটাকে বলে যে সাযুজ্য সাধারণভাবে অনেক বেশি। কিন্তু এই যে তাদেরকে যেভাবে তাড়িয়ে দেওয়া হলো, সেটা তো বাংলাদেশের লেখা আইনে যেভাবে করবার কথা করে তো নাই। আচ্ছা, মৃত্যু কতজন হয়েছে এটা নিয়ে এখনো পর্যন্ত বিতর্ক আছে। সেটার জন্য তো সরকার একটা তদন্ত রিপোর্টও দেয় নাই, একটা তদন্ত কমিটিও গঠন করে নাই। তাহলে তো সেটা তারা বলতেই পারে যে তারা বলছে 5000, তার পক্ষ বলছে একজনও মরে নাই। 5000 যেমন সত্য হইতে পারে না, একজনও মরে না এটাও তো সত্য হইতে পারে না। কিন্তু তার জন্য আপনি তো প্রতিটা ছোট ছোট একটা মানুষ যেখানে খুন হইলো তো একটা তদন্ত কমিশন হয়, তদন্ত কমিটি হয়, এখানে তাও করেন নাই। ফলে এইটা যে তারা যে মানুষের কাছে কি কান্নাকাটি করে বলবে না, এইটাতে আপনার কি জবাব দেওয়ার আছে? রাষ্ট্র কি সেই একটা ন্যায্য উত্তর, বা তার রাষ্ট্রীয় যে এই যে ক্ষমতাসীনরা তার দল কি তারা এলাকায় এলাকায় একটা ন্যায্য উত্তর দিতে পেরেছে? আর মানুষকে বোকা মনে করবার কোনো কারণ নাই। এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাইছি। আমি খালি একটা জিনিস একটু যুক্ত করি যে কয়েকদিন ধরে সংসদ সদস্যদের কথা যেটা বলছিলাম, যে বিএনপির একজন সংসদ সদস্য বলেছেন যেটা আস্তিক আর নাস্তিকের যুদ্ধ, এতে আস্তিকদের জয় হয়েছে, নাস্তিকদের পরাজয় হয়েছে এই সিটি কর্পোরেশন ইলেকশন সম্পর্কে। শুধু প্রসঙ্গক্রমে আমার কথা হচ্ছে, ওটা যিনি বলেছেন ওটা তার বুদ্ধির সাথে সঙ্গতিপূর্ণ, দেশের বাস্তবতার সাথে নাও হতে পারে। কারণ কোনো মানুষ জগৎকে সাদা কালোতে দেখতে পারেন, মাঝখানে অন্য কোনো রং আছে কিনা সেটা তার চোখে নাও পড়তে পারে। এদের লোককে বলে বর্ণান্ধ, তারা সবুজ দেখতে পায় না, নীল দেখতে পায় না। তা আমি বলবো যে কথাটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য নুরুল কবির তুলে ধরেছেন, সেটা হচ্ছে কি হেফাজত ইসলামের আন্দোলনের মধ্যে একটা ন্যায্যতা আছে, আরেকটা তার অন্যায্যতা আছে, দুটোকে তারাও গুলিয়ে ফেলেছেন। আমি যে সরকারের দিক থেকে যেটা ভুল হয়েছে সেটা তো উনি বললেন। আমি যে হেফাজতের দিক থেকে লক্ষ্য করেন, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যেখানে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেখানে সর্বোত্তরের কাছে প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের তার আপন ধর্ম পালন এবং প্রচারের সুযোগ থাকতে হবে। এটা গণতান্ত্রিক মৌলিক অধিকার বলে স্বীকৃত আমাদের সংবিধানও, সব দেশেই। এইটাকে আমি হচ্ছে ন্যায্যতার দিক। যদি কেউ ইসলাম ধর্মকে বা তার প্রতিষ্ঠাতাকে বা তার ধর্মগ্রন্থকে অপমান করে, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার ন্যায্যতা শুধু মুসলমানদের নয়, অন্যদেরও আছে। এটা হলো 1 নম্বর। কিন্তু যদি কেউ দাবি করে আমার ধর্মই হবে একমাত্র ধর্ম, আমার ধর্ম হবে রাষ্ট্রধর্ম, এটা হচ্ছে অন্যায্য দাবি। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে, বাংলাদেশের সাথেও, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথেও এটা যায় না। ফলে আমি বলবো, যদি কেউ ইসলাম ধর্মকে অপমান করে, তাকে অনেকে করেছেন বলে আমরা প্রমাণ পাচ্ছি, সেটা বিরুদ্ধে প্রতিবাদ করা, প্রতিকার দাবি করা একটা ন্যায্য দাবি। কিন্তু আমার ধর্মই একমাত্র ধর্ম হবে, অন্য ধর্মকে আমি সাপ্রেস করবো, এমন দাবি যদি কেউ করে থাকে, অথবা নারীদের সাথে পুরুষদের মেলামেশার যে আধুনিক প্রয়োজন সেটাকে অস্বীকার করে আমরা নতুন একটা ডক্ট্রিন দিতে চাই, তাহলে যদি বলি লেখাপড়ার একমাত্র উদ্দেশ্য হবে খাঁটি মানুষ তৈরি করা নয়, খাঁটি মুসলমান তৈরি করা, আপনি হিন্দুকেও মুসলমান করতে চাইবেন, অথবা অন্যের ধর্ম প্রচার অধিকারকেও অস্বীকার করবেন, এমনকি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করবেন, আমাদের এই কথা অস্বীকার করলে চলবে না। হেফাজতের আন্দোলনকে কেন্দ্র করে অথবা তার সুযোগ নিয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের ইস্যুটাকে
পিছনে ফেলে এটাকে আস্তিক নাস্তিকের দ্বন্দ্বে পরিণত করা, এটা একটা রাজনৈতিক কৌশল মাত্র। আপনি যে এমপির উদাহরণ দিয়েছেন তিনি সেই কৌশলের একজন, আমি বলবো প্রতিনিধি, কুশীলব্য প্রতিনিধি হিসেবে কথা বলছেন। আমরা সেভাবে না গিয়ে আমি বলবো কি, একটা ন্যায্য সমস্যা আছে। যদি বাংলাদেশে ইসলাম ধর্ম অবলম্বী কোনো লোক মনে করেন তার ধর্ম বিশ্বাসের উপর আঘাত খানা হয়েছে, তার প্রতিবাদ করে গণতান্ত্রিক অধিকারের সুযোগ তো আমাদের সংবিধানে থাকা উচিত, আছেও। কিন্তু যখন সেটাকে কেন্দ্র করে কেউ বলে যে কি এই দেশে মিথ্যা কথা বলে, আমি দু একটা মিথ্যা কথা লক্ষ্য করলাম যে বায়তুল মোকাররম মসজিদে নামাজ আদায় করতে দেওয়া হচ্ছে না। আর সত্যটা কি, 22শে ফেব্রুয়ারি বায়তুল মোকাররম মসজিদ থেকে কিছু লোক বেরিয়ে এসে মিছিল করতে চেয়েছে, যেটা স্বাভাবিক। আমরাও আমাদের ছাত্র জীবনে প্যালেস্টাইনের সাবরা সাতিলা হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বায়তুল মোকাররমের জুমার নামাজ থেকে মসজিদ করে আমরা মার্কিন কনসুলেটের দিকে গিয়েছিলাম, এই যে আদম যে কোর্টে, আমার মনে আছে নুরুল কবির, তাই না? 1982 সনে আমরা এটা এরশাদের সামরিক শাসন লঙ্ঘন করেছিলাম। এরকম এরা করছে, ছিল সামরিক শাসন বিরোধী প্রথম মিছিল। কিন্তু এখন ওই দিন কিছু জামাতের ক্যাডার বা অন্যান্য ক্যাডার, আমরা তাদের পরিচয় জানি না, তারা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এসে কিছুটা বিক্ষোভ করেছিল, কয়েকজন সাংবাদিক আহত হয়েছিলেন আপনারা জানেন। সেই জন্য সরকার উত্তরের গেটটা বন্ধ করে দিয়েছে। এবং এই বন্ধ করার ন্যায্যতা অন্যায্যতা নিয়ে ইসলামিক একাডেমির সাথে, ইসলামিক ফাউন্ডেশনের সাথে তর্ক চলতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে আপনি যদি বলেন যে কি বায়তুল মোকাররম মসজিদে নামাজ আদায় করতে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে একটা অতিশয়োক্তি। একইভাবে আমি বলবো যে অধিকারের মতো সংগঠন, যার প্রতি আমার কিছুটা শ্রদ্ধা ছিল, মানবাধিকার সংগঠন, তারাও এই প্রপাগান্ডার মধ্যে হাজির হয়ে বলছেন যে 2,500 লোক নিহত হয়েছে। যদি নুরুল কবিরের পত্রিকা বললাম 20 থেকে 30 জন লোক, দুইটা রিপোর্ট আমি পেয়েছি সর্বশেষ, যে মারা গেছে। নুরুল কবিরের এই দাবির সাথে আমি সম্পূর্ণ একমত। সরকারের উচিত ছিল একটা তদন্ত কমিশন গঠন করা, এতদিন কেন তারা করলো না? কিন্তু না করার ফলে হচ্ছে কি, গুজবটা ক্রমশ ডালপালা ছড়িয়েছে। কিন্তু গুজবে যারা কান দেয় না এমন মানুষ দেশে নাই। আমরা তো সবাই গুজবে কান দেবো, যে দেশে সাংবাদিক শুনেছি যে প্রধানমন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী দেশে যারাই বড় বড় রাষ্ট্রক্ষমতা থাকেন তারা নাকি অন্যের কথার গুজব আর বেশি কান দেন। হ্যাঁ, তো এখন তারা গুজবই কান। এই যে আপনাদের এই যে টক শো, এটা নিয়ে তো তারা মাঝে মাঝে মন্তব্য করেন, মধ্যরাতে আপনার কি সব আজে বাজে বকেন। তা আমি সেই কথা বলবো না, আমি বলছি কি, শেষ করি যে হেফাজতে ইসলামের আন্দোলনকে যেভাবে দমন করা হয়েছে রাত্রে, এটা কনসার্নের বিষয়। কিন্তু জিনিসটাকে খেলো করে ফেললো পরবর্তীকালে কয়েকটা সংবাদপত্র, বিশেষ করে টেলিভিশন মিডিয়া, আল জাজিরা পর্যন্ত, CNN পর্যন্ত একটু এক ধরনের আই রিপোর্ট ইত্যাদি তুলে দিয়ে বললো 2,500 লোক মারা গেছে, তারপরে কমে আসলো 500-তে, তারপরে 50-এ। তাতে হলো কি, এই যে 20-30 জন লোক মারা গেছেন, এটা কি কম কথা? মাত্র 4 জনের মৃত্যুর জন্য আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, কিন্তু এই 20 জন বা 30 জনের মৃত্যুটা জিনিসটাকে যেন হারিয়ে গেল। এটা কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল বা দায়িত্বশীল মানবাধিকার সংগঠনের করার কথা নয়। এই জন্য বলছি যে সন্ত্রাস বিরোধী আন্দোলন নামে সন্ত্রাস বিরোধী আইন করে সরকার যে ধরনের মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবায়ন করছে, তাহলে আমাদের এই মানবাধিকার সংগঠনগুলি কার ইচ্ছা বাস্তবায়ন করছে? কেন তারা এই রেসপন্সিবল কথা বললো? সেদিন রাত্রে আমার আশঙ্কা হয়েছিল, কিন্তু না জেনে আমি কেন বলবো যে 2,500 লোক মারা গেছে? আমি যে অনেক লোক মারা গেছে এটা বললেই তো হতো। এই জন্য তাতে হচ্ছে কি, হেফাজত ইসলামের এই ফ্যাক্টরটি যারা আপনারা বলছেন এটা দেশকে দুভাগে বিভক্ত করেছে, আমি তার সাথে একমত নই। তবে হ্যাঁ, এই নির্বাচনে এটা প্রভাব বিস্তার করেছে এবং আগামী জাতীয় নির্বাচনে এটা প্রভাব বিস্তার করবে। পাকিস্তান আমলে এরা কত ভোট পেতেন, কিন্তু ভোটের সংখ্যা দিয়ে দেখলে চলবে না, প্রভাবটা কিন্তু নৈতিক প্রভাব। এই সরকার অত্যাচারী সরকার, এই আওয়াজ যদি যায়, কিন্তু এটা একলা যদি হতো কোনো ক্ষমতা বিস্তার করতো না। কিন্তু এই সরকারের একজন, আমি কিছুক্ষণ আগেও বলেছি, একজন সমর্থকই বললেন আমাদের 150 এমপিকে আর নমিনেশন দেওয়া যাবে না। এই পরিস্থিতিতে দুইটা জিনিসকে একসাথে করেন আপনি, তখন এটাকে বলে বিস্ফোরক পদার্থে তৈরিত হয়। আমি মনে করি যে বর্তমানে হেফাজত ইসলামের আন্দোলনের যে ন্যায্যতা, সেইটাকে ছাড়িয়ে তার প্রভাব অনেক বেশি ছড়িয়েছে সরকারের এই ভুলগুলির কারণে। আমি ছোট্ট একটা সাপ্লিমেন্ট করতে চাই, এই যে কথাটা এনেছেন উনি, যে কোন ব্যক্তি বা কোন সংগঠন এই কোন একটা গণতান্ত্রিক সমাজের মধ্যে এই কথা বলতে পারে না। আমি একমত 100%, যে আমার ধর্মটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং আর আমি অন্যদেরকে এটা ধর্ম হতে হবে, যে আমার ধর্মই রাষ্ট্র ধর্ম হতে হবে। বাস্তব অবস্থা কি? বাংলাদেশে এখনো পর্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলি বামপন্থী গ্রুপ ছাড়া এবং কিছু ইন্ডিভিজুয়াল আমাদের মতন ছাড়া এই সমস্ত মেজর পলিটিক্যাল পার্টিস তারা প্রত্যেকেই তো আওয়ামী লীগ সহ রাষ্ট্র ধর্ম হিসাবে ইসলামকে মেনে নিয়েছে। এই যে হেফাজত ইসলামের রাজনীতি, জামাত ইসলামের রাজনীতি, সেই রাজনীতিকে সমাজে আইনিভাবে সাংবিধানিকভাবে উৎপাদন এবং পুনরুৎপাদন হবার জন্য যে কাঠামো দরকার পড়ে, যে সমর্থন দরকার পড়ে, তারা তো রাষ্ট্রীয়ভাবে করে রেখেছে। একদিক থেকে আপনি রাজনীতির ভোটের চালাকির সুবিধার জন্য সেইটা করবেন, অন্যদিক থেকে যখন আপনার ক্ষমতা বলয়ের
ভিন প্রতিপক্ষ সেটা করবে, তখন আপনি সেকুলারিজমের কথা বলবেন, এটা চালাকি। এইটা- চালাকি দিয়া কখনোই আপনাকে একটা ইডিওলজিক্যাল পজিশন পরিষ্কার করে রাজনীতি করলেই এই সমস্যার একদিন সমাধান হবে। করবে, আমরা একটা বিরতি নিচ্ছি। এরপর আপনাদের কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবো, যে আপনি জানেন নিশ্চয়ই আপনারা যে পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন 2013 বিল সংসদে তোলার পর থেকেই পার্বত্য জেলাগুলিতে বিভিন্ন অশান্তি বিরাজ করছে। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন বিলের কোনো কিছু না জেনেই হরতাল ডাকা হচ্ছে, প্রায় কোনো কিছু না জেনে। এখানে জাতীয় রাজনীতির কোনো প্রভাব বা ভূমিকা আছে কিনা এই বিষয়ে আপনাদের মন্তব্য একটু শুনবো। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে কবির ভাই, ওই তিন পার্বত্য জেলায় হরতাল প্রসঙ্গে একটু কথা বলতে চাইছিলাম, যে পার্বত্য ভূমি কমিশন সংশোধনী আইন বিলটা তোলার পর থেকেই দেখুন, এর আগে যে পার্বত্য কমিশন ছিল সেখানে একটা বড় দুর্বলতা ছিল এই জায়গায়, যে এই জমি জমা নিয়ে ওখানে মূল এই মুহূর্তে এটা সমস্যার জমির হস্তান্তর নিয়ে মালিকানা চিহ্নিত করা নিয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আইনটার মধ্যে আমি একটা ইমপ্রুভমেন্ট দেখি অন্তত একটা জায়গায়, সেটা পুরোপুরি ওইখানকার সমস্যার সমাধান করবে বলে আমি মনে করি না। একটা যেটা উন্নতি হয়েছে সেটা এই, আগে যে কমিশনটা ছিল সেইখানে যদি কোনো একটা বিষয়ে একটা দ্বিমত হতো দুই পক্ষের মধ্যে, তখন চেয়ারম্যানের একটা ভোট ছিল। ওই চেয়ারম্যানের ভোটটা এই পার্বত্যবাসী যারা অরিজিনাল আগের থেকে যারা গেছেন, নন সেটলার পার্বত্যবাসী, তাদের প্রতিনিধির অভিযোগ ছিল তাহলে তাতে দুইজন বা নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠ বাঙালি হয়ে যায়। ফলে সেটা ন্যায্যতার কোনো ব্যাপার থাকে না, কেবলমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে হয়। এখন এইবার ওই চেয়ারম্যানের সেই ক্ষমতাটা ওইভাবে যে ভেটো দেওয়ার মতন সেই ক্ষমতাটা থাকবে না। এটা একটা উন্নয়ন। আমি মনে করি না এটা একটা সর্বাঙ্গীন সমস্যার সমাধান এখানে হবে, কিন্তু এইটা পার্বত্য জনসাধারণের, অর্থাৎ চাকমা বা অপরাপর সম্প্রদায় বা অবাঙালি জনগোষ্ঠীর যে দীর্ঘদিনের ক্ষোভ, সেইটা সমস্যার পথে সামান্য একটা ইতিবাচক পদক্ষেপ আছে। কিন্তু তারপরেও ওইখানে সমস্যার সমাধান এর জন্য এইটা হলো দাওয়াই না। এই কারণে যে এখানে তো আবারও সমস্যাটা প্রধানত রাজনৈতিক, এবং আবারও এই সমস্যা প্রধানত আওয়ামী লীগ এবং বিএনপি তৈরি করেছে। এবং এখানে আবারও আওয়ামী লীগের যে বাঙালির জাতীয়তাবাদের মধ্যে যেটুকু শভিনিজম আছে, যেটার কারণে সে বাঙালি জাতিগোষ্ঠীর বাইরে অন্য জাতিগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দিতে নারাজ, এবং বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে যে ধর্মীয় পক্ষপাত আছে, যেখানে ইসলামের বাইরে ওই যে বৌদ্ধ ধর্মাবলম্বী যে সমস্ত জাতিগোষ্ঠী ওখানে আছে তাদের প্রতি বিরুদ্ধে যে পক্ষপাত আছে, এটা তো এই দুইটার সমস্যা। এই দুইটা রাজনৈতিক দলই তো ওইখানে সেই 72-73 সাল থেকে এইখান থেকে গরিব মানুষকে নিয়ে সেটেল করে এবং একটা আউট নাম্বার করবার যে তত্ত্ব আওয়ামী লীগ সরকার দিয়েছিল, পরবর্তীকালে জিয়াউর রহমানের সরকার সেইটা বাস্তবায়ন করলো, এবং তার মধ্য দিয়ে এমন একটা জায়গা তৈরি হলো সেখানে আরো আঞ্চলিক রাজনৈতিক ভারতের একটা ভূমিকা ছিল। তারপরে মিলিটারি ওইখানে এক ধরনের শভিনিস্ট ভূমিকা পালন করেছে। সবকিছু মিলিয়ে যেই জায়গাটা জটিলভাবে তৈরি হয়েছে, এইটা তো সত্যিকার অর্থে শভিনিজমের বাইরে এসে একটা মাল্টি ন্যাশনাল স্টেট হিসেবে এই দৃষ্টিভঙ্গি থেকে সমাধান করার চেষ্টা না করলে এটা চলতেই থাকবে। স্যার, আপনি না, পার্বত্য চট্টগ্রামের সমস্যাটার যে ইতিহাস আছে আমরা সেখানে যাব না। এখন এই মুহূর্তে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বা অন্যান্য সংগঠন যে দাবিটা তুলছেন, যে তারা মনে করছেন তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, সেজন্য তাদের যে দাবি তাতে একটা খুব চিত্তাকর্ষক প্রশ্ন হলো, পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সমঝোতার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। এখন সরকার একতরফাভাবে চাপিয়ে দিয়েছেন। আপনার লক্ষ্য রাখতে হবে 1997 সনের শেষের দিকে যখন এই পার্বত্য শান্তি চুক্তির মতো একটা খসড়া হলো, সেটার পটভূমিটা কি? ওখানে প্রায় 20 বছর ধরে লড়াই চলেছিল, সশস্ত্র সংগ্রাম চলেছিল, সেটাকে আমরা অস্বীকার করি না। একটা কথা মনে করিয়ে দিই, 1980 সনে জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার কিছুদিন আগে প্রফেসর আব্দুর রাজ্জাক একটা বক্তৃতা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেটা বিখ্যাত বক্তৃতা, বাংলাদেশ স্টেট অফ দ্য নেশন, ইংরেজিতেই বক্তৃতা দিয়েছিলেন। সেখানে উনি অনেক বেশি আলোচনা করেছেন দেশ সম্পর্কে, পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে কোনো মন্তব্যও করেননি। তখন আমি বলেছিলাম যে একটা দেশে তখন প্রায় 3-4 বছর ধরে যুদ্ধ শুরু হয়েছে, একজন জাতীয় অধ্যাপক এ বিষয়ে কোনো মন্তব্য করেন, এটা কেমন করে হতে পারে? এবং এই যে অবিমৃষ্যকারিতা, ভবিষ্যৎ দেখতে পারার অসুবিধা, সেইটাতে জিয়াউর রহমান, এরশাদ এবং পরবর্তীতে আরও যে তত্ত্বাবধায়ক সরকার এবং খালেদা জিয়ার সরকার মধ্যে পার হয়ে গেছে, শেষে হাসিনার প্রথম সরকার একটা শান্তি চুক্তি করেন। তখন আমাদের দেশের অনেক বুদ্ধিজীবী
বলেছিলেন, আমি দু একজন বুদ্ধিজীবীর কথা, যারা এখন হেফাজত ইসলামের সমর্থক হয়েছেন, যেমন ফরহাদ মাজার, তিনি তখন তার চিন্তা পত্রিকায় একটা বিশেষ সংখ্যা বের করলেন 1998 সনের মার্চ মাসে। সেখানে আমি ওটা লেখা দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে এই শান্তি চুক্তিটা যথেষ্ট নয়। পার্বত্য চট্টগ্রামের আদি অধিবাসীদের অনেক দাবি এখানে স্বীকার করা হয়েছে, কিন্তু আরো স্বীকার করতে হবে। তো ফরহাদ সাহেব আমার সেই লেখাটা তার পত্রিকায় ছেপেছিলেন, উপরে হেড দিয়েছেন যে সলিমুল্লাহ খান এই চুক্তি সমর্থন করেন না, উনি হেডলাইন দিলেন। অথচ ভিতরে কিন্তু আমার বক্তব্য কিছু উনি বদলাননি। আমি বলেছি এই চুক্তিতে পার্বত্য অধিবাসীদের যথেষ্ট অধিকার স্বীকার করা হয়নি, তবু এটা মন্দের ভালো, কিন্তু আমি যেটা অপর্যাপ্ত সেটাকে উনি বলছে আমি এর বিরোধিতা করি। এই ধরনের কিছু সুবিধাবাদী বুদ্ধিজীবী এখনো সক্রিয় আছেন, আমি তাদেরকে দায়ী বলে মনে করি। তারা কেবলই উস্কিয়ে দিচ্ছেন যে এখানে ওই শান্তি চুক্তি সম্পাদন করা মানে বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে বেইমানি করা, বাংলাদেশের মধ্যে আরেকটা রাষ্ট্র তৈরি করা। আসল কথা হচ্ছে কি, বাংলাদেশের মধ্যে আরেকটা রাষ্ট্র তৈরি করার বিপদ থেকে রক্ষা করার জন্য এটা শান্তিপূর্ণ সমাধান দরকার। কিন্তু এখানে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের যে দাবি, সেটা ক্রমশ আবারও বিচ্ছিন্নতাবাদের দিকে, আবারও সশস্ত্র সংগ্রামের দিকে ওদেরকে ঝুঁকিয়ে দিতে পারে। এবং কারণ উস্কানি দেওয়ার লোকের তো অভাব নেই। আমাদের যে কথাটা বলছেন, আমাদের যে নতুন সন্ত্রাস দমন আইন যেটা নতুন পার্লামেন্ট পাস করতে যাচ্ছে, সেইখানের মধ্যে একটা প্রশ্ন কথা আছে, যদি বাংলাদেশের ভূমিকে কেউ ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সংগ্রামের জন্য, সেটাকেও সন্ত্রাসবাদ বলে গণ্য করা হবে। এখন বাংলাদেশের মধ্যে যুদ্ধ চালানোর জন্য প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকেও যে ব্যবহার করা হয়েছে, সেটাও তো সন্ত্রাস হবে। কাজে অর্থাৎ যেই দেশ, ধরেন ভারতের মতো বড় দেশের সাথে বাস করতে হয়, ভারতের মতো দেশ যার বন্ধু আছে তারা শত্রু লাগে? আপনি বলেন, অভিজ্ঞতা তাই বলে। ভারত হচ্ছে হেজেমনিক দেশ এই দক্ষিণ এশিয়ায়, পাশে চীন আছে। তাহলে আপনি বাংলাদেশের বিরোধীর মধ্যে ভারতকে, চীনকে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেকে আনার যে বিপদ, সে সম্পর্কে আমাদের দেশের সব দলকেই হুঁশিয়ার হওয়া দরকার। পার্বত্য চট্টগ্রামের ব্যাপারটাকে প্রথম হচ্ছে লোকাল, কিন্তু এটা লোকাল নয়, এটা তো ইউরোপীয় ইউনিয়নের বিষয়ে দাঁড়াচ্ছে এখন। এবং অনেকাংশে অনেকগুলো আন্তর্জাতিক এনজিও সেখানে আসলে কাজ করছে, নানাভাবে নানা কিছু করছে। সেই জন্য আমি কথা এইভাবে বলবো, একটু শেষ করি, যে এই জন্য যারা শুধুমাত্র ভূমি সমস্যার সমাধানের ইস্যু বলে মনে করছে, আমি তাতে সন্তুষ্ট নই। এটা ভূমির চেয়ে অধিক। কবির ভাই নিশ্চয়ই কিছু বলবেন। করবে আমার শেষ বিরতিটা ছোট্ট করে বলবো, 1997 সালে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে চুক্তিটা হয়েছিল, সেটা আমি মনে করি অত্যন্ত একটা সুন্দর সূত্রপাত ছিল। এটা আরো বিকশিত করবার এবং শান্তির প্রতিষ্ঠা করবার। আজকে 1997 সাল থেকে এই পর্যন্ত ওই চুক্তির বাস্তবায়নের 10% বাস্তবায়ন হয় নাই। এর মধ্যে দিয়ে আরেকটা বড় বিপদ আমরা ডেকে আনছি, সেটা হচ্ছে পার্বত্য জনসাধারণের কাছে যদি জনসংহতি সমিতির নেতৃবৃন্দ কিংবা ইউপিডিএফ এর নেতৃবৃন্দ যদি পার্বত্য জনসাধারণের কাছে এই চুক্তি বাস্তবায়নকে কেন্দ্র করে আস্থা হারায়, তাহলে কিন্তু একসময় তাদেরকে প্রতিনিধিত্ব করার লোক পাওয়া যাবে না, নেগোসিয়েশন করবার লোক খুঁজে পাবেন না। সেখানে সলিমুল্লাহ খান যে ইঙ্গিত দিলেন, সেখানে কিন্তু সহিংসতা আরো গড়ে উঠবে, আবার যুদ্ধবস্থা তৈরি হবে। ফলে যারা ক্ষমতা আছেন এবং যারা ক্ষমতার বাইরে আছেন, যারা বাঙালি নামে পরিচিত হতে চান অথবা বাংলাদেশি নামে পরিচিত হতে চান, বাংলাদেশের অখণ্ডতার প্রয়োজনে এবং একটা জনগোষ্ঠীর প্রতি ন্যায্য একটা ন্যায় প্রতিষ্ঠা করবার জন্য রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এটাকে সমাধান করবার শান্তিপূর্ণ উদ্যোগ গ্রহণ করা উচিত। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে অতিথিদের সঙ্গে শেষ পর্বে কথা হবে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমাদের দুজন সম্মানিত অতিথি যদিও বলছিলেন যে সমস্যার কোনো সমাধান তারা দিতে চান না, তবু আমরা এটা সমাধান দাবি করবো। আমাদের দর্শকদের মধ্যে অনেকেও বলছেন যে যদি কোনো প্রায়োরিটিও করা যেত, যে কি করা উচিত এই মুহূর্তে। আমার মনে পড়ছে নজরুল ইসলামের কথা আবৃত্তি করা উচিত আমাদের। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতে নই নবী। আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না। বর্তমানে আমাদের কর্তব্য হচ্ছে নিজেদের পায়ের উপর নিজেদের দাঁড়ানো। এখন আমাদের দেশের রাজনীতির দুটো বিপজ্জনক প্রবণতা। একটা প্রবণতাকে যেটা আপনি শুরু করছেন গার্ডিয়ানের রেফারেন্স দিয়ে, যে ভায়োলেন্স লিডস টু মোর ভায়োলেন্স, হিংসা শুধু হিংসা ডেকে আনে, হত্যা শুধু হত্যা ডেকে আনে। সেটার একটা কোথাও না কোথাও একটা দাঁড়ি দেওয়া দরকার। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত, আমাদের দেশ বিপজ্জনকভাবে অব্যাহত গতিতে সাম্রাজ্যবাদের খপ্পরে ঢুকে যাচ্ছে। আমার অবাক লাগছে আমাদের সাংবাদিকরা, আমাদের রাজনীতিবিদরা, এই যে চুক্তি বাংলাদেশ স্বাক্ষর করতে যাচ্ছে বলছে, যেটাকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, টিকফা বলছে যেটা ইংরেজিতে, সেটাতে স্বাক্ষর করতে যাচ্ছে। আমি দেখলাম মাত্র দুটো ক্ষুদ্র রাজনৈতিক দল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল খালেকুজ্জামান, এরা ছাড়া কেউ এটার বিরুদ্ধে কোনো ব্যাপকার প্রতিবাদ এখনো পর্যন্ত পত্রিকায় দেয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমাদের অর্থনীতিবিদরা এটাকে বলছে এতে দেশের কোনো ক্ষতি হবে না, কোনো ভয়ের কিছু নাই। আমার মনে হয় এটা হচ্ছে কি জানেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। বাণিজ্য মন্ত্রী দিয়ে শুরু করে আমাদের অর্থনীতিবিদ জায়েদ বক পর্যন্ত বলছেন এতে ভয়ের কোনো কারণ নাই। আসলে ভয়ের কারণ আছে। আমাদের অর্থনীতির যেগুলি সেবা খাত,
ওষুধ শিল্পের খাত, তথ্য প্রযুক্তির খাত, আমাদের কৃষি খাত, সবগুলি ধীরে ধীরে মাল্টিন্যাশনাল কর্পোরেশনে তো এমনি যে যাচ্ছে, এটা আরো দ্রুত বেগে যাচ্ছে। তাহলে এতে আমাদের কোনো ভয় নেই। তাহলে এক ভয় কি? এখন আপনি বলতে পারেন ঠিক এই মুহূর্তে নির্বাচন যখন এগিয়ে আসছে, তখন সরকার এই ধরনের একটা আইন পাশ করার জন্য তড়িঘড়ি করছে কেন? এটা 13ই মে ক্যাবিনেট ওঠার কথা ছিল, তখন পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি দেশে নাই বলে ওটা তারা না করে এখন করেছেন। তখন একটা আন্দোলন চলছিল, সেটা বাদ দিয়ে বলতেছে আর কি। এখন এটা করছে কি জন্য? নির্বাচনে সবাই ভরাডুবি রোধ করার জন্য চেষ্টা করছেন। মনে হচ্ছেন যেন আমাদের বিদেশি মুরব্বীরা সন্ত্রাস বিরোধী আইন পাশ করলে এখানে নগদ লাভ হবে আমাদের পাশের দেশ, যেটা করছে সেই ফর্মের কথাই বলছি, এবং অন্যান্য সমস্ত শাসকের লাভ হবে। কারণ যেখানে মতামতের স্বাধীনতাকে দমন করা যায়, যেখানে যে কোনো ধরনের বিরোধী মতকে, বিশেষ করে এই দুই দলের বাইরের মতকে দমন করা যায়, সেটার জন্য সুবিধা হবে। এবং তাদের যে আরো বড় মুরব্বী, যারা সারা পৃথিবীর মুরব্বী, তাদেরকে খুশি করার জন্য টিকপা চুক্তি করা হচ্ছে। শুধু এটি বলে বাংলাদেশ সরকার বলছে কি জানেন, এইরকম বাংলাদেশের আরো 42টা দেশের সাথে চুক্তি আছে, সুতরাং মার্কিন দেশের সাথে একটা করলে অসুবিধা কি? আর সেই মার্কিন দেশ WTOর ফ্রেমওয়ার্কের বাইরে 90টা দেশের সাথে এরকম চুক্তি করছে, সুতরাং আমাদের সাথে করলে অসুবিধা কি? উত্তরণের দাওয়াই হচ্ছে এই চুক্তি স্বাক্ষর না করা এবং এই সন্ত্রাস বিরোধী আইন প্রত্যাহার করা। কবির ভাই 30 সেকেন্ড। আমি ধন্যবাদ। সুতরাং এইটাকে একটু সাপ্লিমেন্ট করার চেষ্টা করি। WTO তো একটা আছে, এটাও খুব একটা ভালো সংগঠন না। এটাও সারা পৃথিবীতে পুঁজিকে কিভাবে সমঝোতার ভিত্তিতে পুঁজির শোষণ সারা পৃথিবীতে নিশ্চিত করা যাবে, সেটা করার জন্য করা হয়েছে। তারপরেও ওই একটা মাল্টিল্যাটারাল একটা অ্যারেঞ্জমেন্টস আছে, তো সেই এই WTO করার ক্ষেত্রেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল এবং উদ্যোগ ছিল এক সময়। তার বাইরে এসেছে বাইলেটারালে যায়, এ কারণে যে মাল্টিল্যাটারাল ব্যবস্থার মধ্যে তাকে তার স্বার্থ রক্ষা করবার জন্য যে অপরাপর কতগুলি দায়ভার নিতে হয়, প্রশ্ন করতে হয়, জবাব দিতে হয়, সেগুলোকে এড়াবার জন্য, তার হেজিমনিক স্বার্থকে রক্ষা করবার জন্য বাইলেটারাল জায়গা যায়। 11 বছর ধরে চেষ্টা করছে তারা। সলিমুল্লাহ খানের সো রাইট যে 11 বছর এখন করছে কেন? সরকার যখন দেখছে তার জনপ্রিয়তার মধ্যে একটা ধস নেমেছে, এখন তারা মনে করছে আন্তর্জাতিক মুরব্বীরা তাদেরকে নির্বাচনে বৈঠকে। আমি 5 সেকেন্ড একটা সাপ্লিমেন্ট যোগ করছি। বাংলাদেশ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ যেগুলি বলে, এলডিসি গুলির মধ্যে হচ্ছে নেতা। এখন এই চুক্তিতে যদি বাংলাদেশ স্বাক্ষর করে, বাংলাদেশের নেতৃত্ব হারাবে, বাংলাদেশ আর কিছু বলার থাকবে না। আপনাদের দুজনকে আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।